স্যার এখনো সবাই জয়েন করেনি। আচ্ছা, সেটা হচ্ছে যে তোমরা সবাই অলরেডি, আমি সর্বশেষ ক্লাসে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিয়েছিলাম যে কিভাবে আমাদের কোয়েশ্চেন আসবে। ফার্স্ট অফ অল আমরা জানি যে আমরা দুইটা চ্যাপ্টার এখানে কভার করছি। একটা হচ্ছে সবাই একটু নোট রাখো, যারা ক্লাসে আসে নাই তাদের জন্য, যদি কেউ জিজ্ঞেস করে তোমরা যেন রেসপন্স করতে পারো। তো আমরা চ্যাপ্টার 1-এ পড়ছিলাম যে অ্যাকাউন্টিং ফর রিসিভেবল। রিসিভেবলে আমরা বিভিন্ন পার্ট দেখছিলাম, লাইক যে হোয়াট ইজ রিসিভেবল, হোয়াট আর দ্য টাইপস অফ রিসিভেবল। দেন আমরা ওইখানে বিভিন্ন সিচুয়েশনে যখন রিসিভেবল নিয়ে বিভিন্ন অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে সেগুলো নিয়ে আমরা আসলে আলাপ করছিলাম। তো এখানে কিছু থিওরি পড়ানো হয়েছিল, যেমন হোয়াট আর দ্য ডিফারেন্ট, মিউট করো সবাই, মিউট রাখো সবাই। ওকে, আমি যেটা বলছিলাম যে তোমাদের যেটা টাইপস অফ রিসিভেবল পড়ছিলাম, টাইপস অফ রিসিভেবল এর মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বলা হয়েছিল যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন অ্যাকাউন্ট রিসিভেবল এন্ড নোট রিসিভেবল। এটা তো সবাই আমি আশা করি যে সবাই পারো এটা, না? বিভিন্ন ধরনের রিসিভেবল। এরপরে আমরা শিখছিলাম যে হোয়াট ইজ আনকালেক্টেবল অ্যাকাউন্ট। আনকালেক্টেবল অ্যাকাউন্ট বলতে বোঝায় যে ব্যাড ডেট, এটা অনেক সময় আমরা এটার নাম বলে থাকি। এটার আরেকটি নাম হচ্ছে আনকালেক্টেবল অ্যাকাউন্ট বা অনাদেই পাওনা। অনাদেই পাওনা কাকে বলে এবং অনাদেই পাওনা ট্রিটমেন্টটা বা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি, যখন এটার জন্য একটি অ্যালাউন্স রাখা হয় আর যখন এটাকে অবলোপন করতে হয়, রাইট অফ করতে হয়, এটার জন্য কি জার্নাল দিতে হয়, সেটা আমরা শিখছিলাম। তো অনেক সময় এইভাবে কোয়েশ্চেনে আসে যে হোয়াট শুড বি দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ আনকালেক্টেবল অ্যাকাউন্ট অর ব্যাড ডেটস। তখন তোমাকে ওই অ্যালাউন্স রাখলে, অ্যালাউন্স রাখার আবার দুইটা মেথড আছে, একটা হচ্ছে পার্সেন্টেজ অফ রিসিভেবল মেথড আর একটা হচ্ছে পার্সেন্টেজ অফ সেলস মেথড। এটা বলতে হয় এবং এর ক্ষেত্রে কি জার্নাল দিতে হয় সেটা বলতে হয়, এবং সাথে সাথে তোমাকে ওখানে আরেকটি বিষয় উল্লেখ করতে হবে, সেটি হচ্ছে যখন আমরা রাইট অফ করি, রাইট অফের সময় কি জার্নাল দিতে হয়। শুনতে পাচ্ছ সবাই? সবাই বুঝতে পারছো আমি কি বলছি? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে এই থিওরি গুলোই পড়বো যে হোয়াট ইজ রিসিভেবল, হোয়াট আর দ্য টাইপস অফ রিসিভেবল, what are the differences between account receivable and not receivable, what should be the accounting treatment for uncollectible account or bad debt। ঠিক আছে, অনেক সময় বলা হতে পারে আরেকটি, এইটাকে একটু ঘুরিয়ে বলা হতে পারে যে what are the methods used for estimating bad debt। ব্যাড ডেট এস্টিমেট করার জন্য আমাদের কি জার্নাল দিতে হয় সেটা আহ, অনেক সময় চাওয়া হয়। দুইটা মেথড ইউজ করে, একটা হচ্ছে পার্সেন্টেজ অফ রিসিভেবল আর একটি হচ্ছে পার্সেন্টেজ অফ সেলস মেথড। দুইটার ক্ষেত্রে জার্নাল সেম কিন্তু অ্যামাউন্টটা ডিফারেন্ট হয়। এরপরে আমরা আসছিলাম হচ্ছে নোট রিসিভেবল কাকে বলে। নোট রিসিভেবলের বিভিন্ন অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ছিল, এবং আমরা যে চ্যাপ্টারটা ফার্স্ট চ্যাপ্টারটা দিয়েছিলাম এই চ্যাপ্টারের কয়েকটা অঙ্ক আমি ইম্পর্টেন্ট বলছিলাম, একটা ক্লাসে করানো হয়েছিল, সাথে আরো 2-3টা অঙ্ক তোমাদেরকে আমি বলছিলাম যে 2, 3, 4, 5, মনে হয় 5 পর্যন্ত করতে বলছিলাম সোফার আমার যতদূর মনে পড়ে। জানি না কি বলছিলাম, বলো তো, কেউ বলতে পারবা যে এই চ্যাপ্টার থেকে আমরা কোন ম্যাথ গুলো ইম্পর্টেন্ট বলছিলাম? কারোর কি লেখা আছে? প্রবলেমে যদি আমরা চ্যাপ্টারে যাই, আমি চ্যাপ্টারটা দেখাচ্ছি না, তোমরা দেখে নিও, তোমরা একটু জাস্ট লিখে রাখো প্রবলেম যেগুলো দেওয়া আছে সেগুলো থেকে 2, 3, 4, 5 এগুলো ভালো করে করবা, আর ক্লাসে যে ম্যাথটা করেছিলাম সেটা ভালো করে করলেই হবে। এরপরে আমাদের আরেকটি চ্যাপ্টার ছিল, সেটির নাম হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। কারোর কি কোনো
অ্যাকাউন্ট রিসিভেবল সম্পর্কে কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারো। আমি যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা বলো, আমি বলার চেষ্টা করি। কারো কিছু জানার আছে ওই চ্যাপ্টার সম্পর্কে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি পরের চ্যাপ্টারের নিয়ে আলাপ করি। সেটা হচ্ছে যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টও আমাদের একটি কিছু আমরা থিওরি পড়ছিলাম। তো সেখানে বলা হয়েছিল যে হোয়াট ইজ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এবং হোয়াট আর দ্য কজেস অফ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অর হোয়াট আর দ্য কজেস অফ ডিফারেন্সেস বিটুইন ক্যাশ বুক অর পাসবুক, এটা লিখে রাখতে পারো। আর হোয়াই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ইজ ইম্পর্টেন্ট, কেন এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য খুব প্রয়োজনীয় একটি স্টেটমেন্ট। হোয়াই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর হোয়াট আর দ্য কজেস অফ ব্যাংক ডিফারেন্সেস বিটুইন ব্যালেন্স অফ ক্যাশ বুক অ্যান্ড পাসবুক। আর বলো। স্যার এই যে ব্যাংক রিকনসিলিয়েশনের আগে আমি আসলে করতে পারিনি। আমার কোশ্চেনটা হচ্ছে স্যার আপনি কি এই যে ক্যাশ বুক নিয়ে ক্লাস করিয়েছেন না শুধু থিওরিটিক্যাল ছিল? বুঝি নাই কি ক্যাশ বুক? কোনো ম্যাথ করিয়েছেন শুধু ক্যাশ বুক থিওরিতে ছিল এটা জানতে চাচ্ছিলাম। না, ম্যাথ ব্যাংক রিকনসিলিয়েশনে তো আমরা পড়াইছে ম্যাথ। জি জি, ব্যাংক রিকনসিলিয়েশন পেয়েছিলাম, আমি ক্লাসটা মিস করেছি, আমি তাই জানতে চাচ্ছি ক্যাশ বুক নিয়ে কি করানো হয়েছে কিনা থিওরিটিক্যাল। ক্যাশ বুক আমরা করাইনি, ক্যাশ বুক করাই না, কারণ ক্যাশ বুক আমরা জানি যে এর আগে করা হয়েছে। হ্যাঁ, আমরা যেটা করব, আমরা করাইছি হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন, অর্থাৎ যে ডিফারেন্সেস পাবো সেই ডিফারেন্সেস গুলো কোন বইয়ে অ্যাডজাস্ট হবে এবং অ্যাডজাস্টেড ব্যালেন্স বের করতে হবে। ক্যাশ বুক আমরা এখানে দেখানোর সুযোগ পাই না, কারণ আমাদের টাইমটা শর্ট থাকে। ক্যাশ বুকটা ইন্টারমিডিয়েটে যারা করছো। আর এমনিতেই বলছিলাম যে ক্যাশ বুকে হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে যে প্রাপ্তি এবং প্রদান। প্রাপ্তি মানে রিসিট, যেটা আমরা বিভিন্ন খাতে নগদ টাকা পেয়ে থাকি, এবং প্রদান হচ্ছে যে বিভিন্ন খাতে আমরা ক্যাশ পে করে থাকি। তো ক্যাশ বুকে আবার দুইটা কলাম থাকে, একটা হচ্ছে নগদ কলাম, একটা ব্যাংক কলাম। তো নগদ টাকা যে টাকাটা আমরা আমাদের মানে নগদ টাকার সাথে আসলে কোনো ইম্পর্টেন্ট না, ব্যাংক কলামে যে টাকাটা থাকে সেটার সাথে আমাদের পাস বইয়ের যে ডিফারেন্সটা, এর কারণে আসলে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশনটা করা লাগে। তো ওইটা ওই সময় কেউ বলনি, যদি হয়তো বলতে যে স্যার ক্যাশ বুকটা একটু দেখাই দিলে ভালো হতো, তাহলে আমি ওই সময় একটা ক্যাশ বুকের একটা নমুনা দেখাই দিতাম। তো ওইটা পরীক্ষায় আসবে না, ক্যাশ বুক আসবে না, তোমাদের আসবে মূলত ব্যাংক জমা সমন্বয় বিবরণী, যেটা রিকনসিলিয়েশন আমরা বলে থাকি। ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাংক রিকনসিলিয়েশনের দুইটা পার্ট থাকবে, একটা ম্যাথ থাকবে। ম্যাথে যেটা থাকে, ম্যাথে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল আমরা অ্যাডজাস্টেড ব্যালেন্স বের করব, অর্থাৎ দুই ব্যালেন্স সমান করব, একটা পাস বইয়ের এবং আরেকটা নগদ বইয়ের। যে ব্যাংক কলামের যে ব্যালেন্সটা সেটা সমান করতে হবে। এটা সবসময় দুইটা ফিগার ডিফারেন্স থাকে, একটাই ব্যালেন্স আরেকটা ব্যালেন্সের সাথে মেলে না। পরবর্তীতে আসলে একটা ইনকোয়ারি করে দেখা যায় যে বিভিন্ন কারণবশত আসলে ক্যাশ বই এবং পাস বই মেলে নাই, এবং যে ব্যালেন্সটা আসলে দেখানো হচ্ছে সেই ব্যালেন্সটাও আসলে ঠিক না। তখন এক্সাক্ট ব্যালেন্স কত হওয়ার কথা সেই ব্যালেন্সটা আমরা বের করি, দুইটা অ্যাডজাস্ট করে, দুইটা বুকেই যে আইটেমগুলো দেখানো হয়নি সেই আইটেমগুলোকে আমরা দেখিয়ে বা অ্যাডলেস করে দেখিয়ে দুইটা একটা কারেক্টেড ব্যালেন্স বের করি। কারেক্টেড ব্যালেন্স বের করার পরে সেকেন্ড যে পার্টটা আমাদের আসে সেটি হচ্ছে যে একটা জার্নালাইজ করতে হয়, যে যে আইটেমগুলো ক্যাশ বইয়ে নতুন আসলো, যে খাতগুলো আসলে আমাদের নতুন অ্যাড হলো বা লেস হলো, সেই খাতগুলোকে আমরা আবার নতুন ভাবে জার্নালাইজ করি। তো তোমাদের ব্যাংক রিকনসিলিয়েশনে মার্কস থাকবে হয়তো 7 মার্কস, আর অথবা 7ই থাকতে পারে, আর 3 মার্কস থাকতে পারে তোমার হচ্ছে জার্নালে। হুম।
তাহলে আমরা আসলে পরীক্ষা প্রিপারেশন কিভাবে নিব? একটা সেট থাকবে থিওরি সেট, যেটা ব্যাংক রিকনসিলিয়েশন এবং তোমার অ্যাকাউন্টিং অ্যাকাউন্টস ফর রিসিভেবল, এটার দুইটার মিক্সার করে একটা থিওরি সেট আসবে। একটা রিসিভেবল চ্যাপ্টার থেকে একটা ম্যাথ থাকবে, যেটাকে আমরা জার্নাল করতে ধরনের হয়তো 10টা বা 12টা জার্নাল থাকবে, যেটা ভুল যাবে সেটা মার্কসটা কাটা যাবে। আর তোমার রিকনসিলিয়েশনে দুইটা পার্ট থাকবে, এখান থেকে একটা ম্যাথ থাকবে। সেই ম্যাথ থেকে প্রথমে আমরা স্টেটমেন্ট তৈরি করব, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, সেকেন্ডলি আমাদের জার্নাল দিতে হবে। তাহলে মোট 30 মার্ক, কোনো অল্টারনেটিভ থাকবে না। আমি ধরেই নিব যে তোমরা সবাই ওপেন বুক এক্সাম দিবা, সেই হিসেবে আমাদের ম্যাথগুলো দেওয়া হবে, ঠিক আছে? এই জন্য কোনো অল্টারনেটিভ আমি দিই না, কারণ আমি ধরেই নিই যে তোমরা সব বই ইন্টারনেট যে যেখান থেকে পারো সেখান থেকে আনসার করতে পারো, ঠিক আছে? স্যার, স্যার একটু কথা বলি। হ্যাঁ বলো। স্যার সেই ক্ষেত্রে কোনো কপিরাইট আসবে কিনা? কপিরাইট বলতে এখন আমি তুমি যদি তোমার রেজাল্ট আর আরেকজনের রেজাল্ট যদি সেম হয়, ঠিক আছে, প্রেজেন্টেশন তুমি যদি বলো স্যার আমরা দুইজনে এক জায়গা থেকে নিছি, হ্যাঁ এক জায়গা থেকে নিতে পারো, কিন্তু বিষয়টা হচ্ছে যে কি, সব সময় দেখবা যে যখনই তুমি লিখবা, লেখার মধ্যে প্রেজেন্টেশন, সাথে সাথে তোমার রাইটিং স্কিল সবকিছু ডিফার করে। কোয়েশ্চেন ইজ সেম বাট আনসার শুড বি ডিফারেন্ট ইন টার্মস অফ প্রেজেন্টেশন, ইন টার্মস অফ রাইটিং। এটা কিন্তু হয়ে থাকে, দুইজনকে একই মুখস্থ পড়া পড়তে গেলে দুইজনের পড়া লেখা একই কোনোদিনই হবে না, ঠিক আছে? জি স্যার। তো জি স্যার, জি সেক্ষেত্রে স্যার, বুঝতে পারছি। এখন যদি একেবারে সবাই, আমি কিন্তু বুঝে ফেলবো যে তুমি এটা কপি করছো বা তোমার ফ্রেন্ডের থেকে কপি করছো নাকি ও তোমার থেকে করছে। তুমি বিভিন্ন জায়গা থেকে আনসার নিতে পারো, কিন্তু সেটাকে একেবারে ডাইরেক্ট যদি বসায় দাও, তার মানে তোমার মধ্যে নিজস্বতা কিছু নাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার জি মার্ক স্যার। আমরা হয়তো একটু কমবে, বা কিন্তু একেবারে সম্পূর্ণ যে বাদ হয়ে যাবে এরকম আমি বলবো না, ঠিক আছে? জি স্যার, বুঝতে কিন্তু পারছি। আনসারে সাধারণত যেটা হয় কি, যে তোমাদের খাতার সাথে তোমাদের ফ্রেন্ডদের বিভিন্ন কাছাকাছি যারা, তোমরা এটা করো, এটা শেয়ার করো, কিন্তু শেয়ার করার মানে এই না যে দুইজনেরটা একই হবে। এটা আসলে অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এইটাই মূলত আমাদের। আর যদি কারোর কোনো কথা থাকে বলতে পারো, আমি সেই অনুযায়ী তোমাদেরকে, যদি কোনো প্রবলেম থাকে। স্যার হ্যাঁ বলো। এক্সাম যদি বলতেন, টিমটা যদি বলতেন যে মার্কস কিভাবে বুঝি নাই, এক্সাম, সরি। আই মিন কয়টা কোশ্চেন আর আজকে মানে কয়টা ম্যাথস কি এটা তো বললাম, আমাদের থিওরিতে থাকবে এক সেট, যেটা 3টা কোয়েশ্চেন থাকবে, 3টা কোয়েশ্চেনে 10 মার্ক, 4 3 3। আর ম্যাথ ম্যাথ হচ্ছে রিসিভেবল চ্যাপ্টারে জার্নাল করতে হবে, জার্নালে 10 মার্ক, এখানে 10টা জার্নাল দিতে হবে। যেমন, একটা অ্যাকাউন্ট রিসিভেবল এর একটা লেজার লেজার করতে বললাম, ঠিক আছে? সবাইকে লেজার পারো, তোমাদের সবাই ফার্স্ট সেমিস্টারে শিখে আসছো, খতিয়ান শিখছো না, জি স্যার। লেজার। জি স্যার। তো অ্যাকাউন্ট রিসিভেবল যে লেজারটা, ঠিক আছে, এই লেজারটা সবাই শিখে রেখো, যে কিভাবে অ্যাকাউন্ট রিসিভেবল লেজারটা তৈরি করতে হয়। তো সেখানে হয়তো 2 মার্কসের লেজার একটা দেওয়া থাকবে, আর জার্নাল 8 মার্কসের থাকবে, সব মিলে 10। আর ব্যাংক রিকনসিলিয়েশনের 7 থাকবে স্টেটমেন্টে, আর 3 মার্কস থাকবে তোমার হচ্ছে জার্নালে। এই তো টোটাল 30 জার্নাল। মার্কস। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? থ্যাংক ইউ স্যার। 3টা সেট, 3টায় আনসার করতে হবে। আর কারোর কিছু বলার থাকলে বলতে পারো, না হলে আমরা শেষ করব। মূলত আসলে একটা সামারি স্যার দেওয়ার মিডের জন্য। জন্য
কোনো সাজেশন দিবেন মিটের জন্য? সাজেশন তো আমি অলরেডি মুখে মুখে যেগুলো বললাম এগুলোই সাজেশন, এর বাইরে তো আর সাজেশন আলাদা ভাবে যে স্পেসিফিক ভাবে না। ওই যে বললাম থিওরি ওইগুলো পড়বা, যে থিওরি গুলো একটু আগেই বললাম, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ওইগুলো পড়তে হবে, তারপরে ব্যাংক রিকনসিলিয়েশন থেকে ওইগুলো পড়তে হবে। আর ম্যাথ যেটা বললাম যে ক্লাসে যেটা করিয়েছে সেটা ক্লাস 2, 3, 4। আর ব্যাংক রিকনসিলিয়েশন হচ্ছে যে ওখানে মনে হয় কয়টা অঙ্ক কয়টা অঙ্ক আছে, মানে 5-7টা অঙ্ক আছে, তার মধ্যে ওই লাস্টের দুইটা বাদ দিয়ে বাকিগুলো করলে হবে। ক্লাসে আমি দুইটা করাইছিলাম, আর বাদ বাকিগুলো দেখতে হবে। তোমাদের মানে ব্যাংক রিকনসিলিয়েশনের উপরে একটা অ্যাসাইনমেন্টও নিয়েছিলাম, তাই না? জি স্যার। তো তোমরা তো ব্যাংক রিকনসিলিয়েশন তো সবগুলোই মোটামুটি, যেগুলো অ্যাসাইনমেন্টে ছিল ওইগুলো ভালো করে দেখবা। স্যার আমাদের তো গুগল ক্লাস দেওয়া নেই। আচ্ছা, গুগল ক্লাসরুম আমি কিন্তু একটু চেঞ্জ করছি, তোমরা সবাই দেখছো কিনা আমার জি স্যার, আগের। ব্যাংক রিকনসিলিয়েশনটা নাই, অ্যাকাউন্ট রিসিভেবল যেটা ওইটা আছে। ব্যাংক রিকনসিলিয়েশন তো দেওয়া আছে, না থাকলে তোমরা অ্যাসাইনমেন্ট করলে কোথা থেকে? স্যার ওইটাতে স্যার স্যার গ্রুপে স্যার নিচের দিকে ক্লাসরুমে দেওয়া আছে স্যার, নিচে ক্লাসরুমে দেওয়া আছে স্যার। অন্য নামে maybe, তাই হয়তো নতুনটাই নাই, নতুন ক্লাসরুমে আমি কিছু অ্যাসাইন করি নাই, হ্যাঁ আগেরটাই ছিল। আর তোমরা যদি না, কেউ যদি না পাও তাহলে গ্রুপে দিয়ে আর একটা জিনিস সেটা নতুন কি সবাই পাইছো কিনা, আমার আমার ওই জন্য ওইটাই খাতা জমা হচ্ছে না। একটা পরীক্ষা নিতে গিয়ে খুব ঝামেলা হয়েছে, অনেকে খাতা জমা দিতে পারে না রাইট টাইমে। তোমরা যদি নিয়ে থাকো তাহলে বলো।